শিক্ষার্থীদের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া কোটা আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে। এক পর্যায়ে সেই আন্দোলন পরিণত হয় সরকার পতনের এক দফা দাবিতে। শত শত লাশ পেরিয়ে পুলিশের গুলি ও কারফিউ উপেক্ষা করে সেই আন্দোলন গিয়ে দাঁড়ায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। ৫ আগস্ট রাজধানীর বুকে শুরু হয় জনস্রোত। লাখ লাখ মানুষের যেন গন্তব্য একটাই, গণভবন। উদ্দেশ্য শেখ হাসিনার ১.৫ যুগের আওয়ামী শাসনের পতন ঘটানো। অবশেষে কুলনাপে ওই দিনই প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। পালিয়ে আশ্রয় নেন ভারতে। অবসান ঘটে ১৫ বছরের স্বৈরশাসনের। এই আন্দোলনে শিক্ষার্থীরা রাজপথে থাকলেও পেছন থেকে তাদের সাহস জুগিয়েছেন বুদ্ধিজীবী মহল। সরকারের সমালোচনা সহ রাজপথে শিক্ষার্থীদের পাশে ছিলেন তারা। তাদের মধ্যে অন্যতম অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে ৫ আগস্টে তার বিভিন্ন কার্যকলাপ নিয়ে। বিতর্ক চলছে ওই দিন বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের যাওয়া নিয়ে। তবে ওই দিনের ঘটনা এবার সামনে আনলেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ। ৫ আগস্ট বঙ্গভবনে কে কি করেছে তা উল্লেখ করে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন তিনি। সেই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন আসিফ নজরুল। পোস্টে শেখ মোহাম্মদ মাসুদ লেখেন, আমি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে ৫ আগস্ট সেনা সদরে অতঃপর বঙ্গভবনে যাওয়ার সুযোগ হয়েছিল। সেনা সদরে আসিফ নজরুল স্যারকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে সরকার গঠন হতে পারে, তার কোনো হোমওয়ার্ক করেছেন কিনা। ওনার উত্তর ছিল, গত কয়েকদিনে পালিয়ে কাটিয়েছি, হোমওয়ার্ক করব কখন। ওনার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন যা কিছু দেখেছি তাতে আমি বিশ্বাস করি উনি সত্য কথাই বলেছিলেন। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। শেখ মোহাম্মদ মাসুদ জানান, বঙ্গভবনে যাওয়ার পথে একরকম সংকটময় পরিস্থিতির মুখোমুখি হন রাজনৈতিক নেতারা। সেনাপ্রধান সবার সহযোগিতা চেয়ে বারবার অনুরোধ জানালেও অধিকাংশ রাজনৈতিক নেতা প্রথমে যেতে চাইছিলেন না। পরে জাতীয় পার্টির আনিসুল ইসলাম এবং বিএনপির মির্জা ফখরুল সহ অন্যরা চাপে পড়ে সিদ্ধান্ত নেন বঙ্গভবনে যাওয়ার। এই যাত্রায় আসিফ নজরুল এবং জুনায়েদ সাকি আর্মির জিপে উঠলেও অন্যরা মিনি কোস্টারে চড়েন। কোস্টারের গ্লাস সাদা হওয়ায় জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ জাহাঙ্গীর গেট থেকে বের হওয়ার পর পর্দায় নিজেদেরকে ঢেকে রেখেছিলেন যেন জনতা তাদের দেখতে না পায়। বঙ্গভবনে যাওয়ার পর জুনায়েদ সাকি ডিউটিরত অফিসারদের বলেন ৩ জন সমন্বয়ক গেটে আসবে তাদেরকে ভেতরে আনার ব্যবস্থা করতে, এবং তারা ভেতরে আসার আগ পর্যন্ত বারবার তিনি দরবার হল থেকে উঠে যাচ্ছিলেন এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারকে জিজ্ঞেস করছিলেন কেউ আনতে গেছেন কিনা। সমন্বয়ক হিসেবে যারা বঙ্গভবনে গিয়েছিল তারা ছিল জুনায়েদ সাকির চয়েস। তারা আসল সমন্বয়ক কিনা তা জানতেন না শেখ মোহাম্মদ মাসুদ। তার মতে আসিফ নজরুলকে দেখেও মনে হয়নি তাদের আগে থেকে চিনতেন। অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে জামায়াতের আমির বলেছিলেন, যেহেতু ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে সুতরাং তাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। মোটামুটি সবাই এ ব্যাপারে একই সুরে কথা বলেন। শুধুমাত্র চরমোনাই পীর মাওলানা ফয়জুল করিম বলেন নিবন্ধিত দলের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করতে হবে। জিএম কাদের মার্শাল ল জারির কথা বলেন। পরে সবার প্রতিবাদের মুখে উনি অবশ্য বলেন উনি আইন শৃঙ্খলা রক্ষায় সেনা মোতায়েনের কথা বলতে যেয়ে ভুলে মার্শাল ল জারির কথা বলে ফেলেছেন। ছাত্রদের সাথে যোগাযোগের ব্যাপারে সবাই আসিফ নজরুলের সহযোগিতা নিতে বলেন এবং কেউ কেউ রাতেই সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেন। সেখানে আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছিলেন ১৬৫ জন সমন্বয়ক, তারা নিজেরা আলাপ আলোচনা করবে, সিদ্ধান্ত নেবে, এতে তো সময় লাগবে। শেখ মোহাম্মদ মাসুদ জানান, এখন বিপ্লবী সরকার না হওয়া, বঙ্গভবনে ভুয়া সমন্বয়ক নিয়ে যাওয়া ইত্যাদি নানান বিষয়ে যেভাবে এককভাবে আসিফ নজরুলের উপর দায় চাপানো হচ্ছে তা বাড়াবাড়ি। ৫ তারিখে ফ্যাসিস্টদের দোসর জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, ফাইজুল্লাহ গংদের যারা দাওয়াত দিয়েছিল তারা পরিকল্পিতভাবে কাজটা করতে পারে। তবে আসিফ নজরুল বা বিএনপি জামাত ওই সময় পরিকল্পনা নিয়ে বঙ্গভবনে গিয়েছিল এটা তার মনে হয়নি। হঠাৎ এত বড় পরিবর্তনে হোমওয়ার্ক না থাকায় তারা সেই পরিস্থিতিতে যা ভালো মনে হয়েছে তাই করেছেন বলে জানান তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ।